नमस्कार आमी शिखा मुखार्जी यूट्यूब चैनल शिखा मुखार्जीज आर्टिस्ट्री पार्ट टूर श्रोतादेर स्वागत जानाई। এই চ্যানেলে আমি পাঠ করি বাংলা ছোট গল্প এবং ধারাবাহিকভাবে ছোট গল্পচ্ছলে লেখা ভ্রমণ কাহিনী। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। আপনারা শুনছেন ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণেরও কাছে। আজ আমার বিভাজন অনুযায়ী নবম পর্ব এবং লেখিকার বইয়ে কাহিনীর দ্বিতীয় পর্বের অংশবিশেষ আমি পাঠ করব। নবম পর্বের শেষেও আমি একটা প্রশ্ন রাখবো, আশা রাখি মনোযোগী শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। এই পর্বটি পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমি পরের পর্বের শুরুতে জানাবো। অষ্টম পর্বের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অর্পিতা বিশ্বাস। উত্তর, চন্দন সিং লেখিকাকে অনুরোধ করেছিলেন তাকে সঙ্গে নিয়ে যাবার জন্য। বন্ধুরা, তাহলে নবম পর্বের উপাখ্যান ত্রিশঙ্কু বাস দিয়ে শুরু করছি। যোশীমঠ থেকে নানা রকম হিমালয়ান পর্বত অভিযানগুলি শুরু হয়, এটাকেই প্রথম বেস ক্যাম্প করে। আর 7-8 মাইল পরেই গোবিন্দঘাট, চমৎকার গুরুদ্বারা আছে, লগ ক্যাবিন আছে সেখান থেকেই হাঁটা পথে যেতে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড। সুরজ সিং বললে সে গোবিন্দঘাটে গেছে। গুরুদ্বারায় চমৎকার বিছানা দেয়, শুধু দাড়ি কামানো আর ধূমপান বারণ আছে, আর স্ত্রী লোকে রাত্রিবাস করার জায়গা নেই। অতএব গোবিন্দঘাট গিয়ে সুবিধে হবে না। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দেশি নাম নন্দনকানন। এবছর সেটি ভ্রমণকারীদের জন্য খোলা নেই, সরকারি কোনো লাল ফিতের কারণে বন্ধ রয়েছে। হেমকুণ্ডে যেতে হয় বেশ খানিক সময় নিয়ে, ওসব আমাদের এ যাত্রায় হবে না। আমরা অবশ্য আপাতত যোশীমঠ ছেড়ে উপরেই উঠতে পারছি না, গেট আর মিলছেই না। কি ব্যাপার? বাসের ড্রাইভারদের সঙ্গে কাদের যেন ঝগড়া হয়েছে। বাস ড্রাইভাররা হঠাৎ স্ট্রাইক করেছে, পথ রুদ্ধ হয়ে আছে, তারা বদ্রি থেকেও নামছে না, এখান থেকেও উঠছে না। মিলিটারি পুলিশ নানাভাবে গোলমাল মেটাতে চেষ্টা করছে। অবশেষে গেট খুলে দিল প্রাইভেট গাড়িদের ছেড়ে দেবে বলে। জমতে জমতে সকাল থেকে দিব্যি এক প্রমাণ সাইজের গাড়ির মিছিল খাড়া হয়ে গেছে যোশীমঠের গেটের সামনে। ফাঁড়িতে একটি অল্প বয়সী মিলিটারি পুলিশ এসে আমাদের গাড়িতে লিফট চাইল। বদ্রীনাথে কিন্তু পুলিশ যাওয়ার দরকার, সব গাড়িতে গাড়িতেই কিছু কিছু যাচ্ছে। পুলিশের এখন কোনো গাড়ি নেই এখানে। সুরজ সিং রঞ্জনের সঙ্গে পুলিশটি বসল। স্কুল ফাইনাল পাশ করে পুলিশে ঢুকেছে, বছর 20-22 বয়স হবে। আমাদের সঙ্গে খুব জমে গেল তার। সারা পথে হৈ হৈ করতে করতে গেলুম। খানিক বাদে দেখি লাইনের পর লাইন বাস নেমে আসতে শুরু করেছে, স্ট্রাইক ভঙ্গ হয়ে গেছে। পরের উপাখ্যান যাত্রীদের মুক্তি। যোশীমঠ থেকে রওনা হয়ে একটি বাস দেখলুম পথের ধারে ত্রিশঙ্কু হয়ে বিপজ্জনকভাবে শূন্যে খাদের ওপর ঝুলে আছে। বাসে কেউ নেই। পুলিশ বললে 11 তারিখ থেকে ওটি ওভাবে আছে, কেউ মরেনি। ওই ঘটনা অ্যাক্সিডেন্ট নয়, ওখানটাতে একটা আত্মা আছেন, তিনি এই টানাটানিটা করেন। আগেও অনেকবার ঘটেছে, তবে কাউকে প্রাণে মারেন না। কোনো সাধু মহাপুরুষের আত্মা হবে। আজ 20 তারিখ না 21 তারিখ, এখনো বাসটি কেউ টেনে তোলেনি, এটাই অবাক কাণ্ড। গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাস। সুরজ সিং, সাবধানে চালিও ভাই, কে জানে কোথায় কোন আত্মাকে খচিয়ে দেব, শেষে ঠেলা মেরে দেবে। সব আত্মা তো সাধু মহাপুরুষের নাও হতে পারে। উপাখ্যান অলোক নিরঞ্জন। বেশ কদিন ধরে একেবারে ঋষিকেশ থেকেই দেখছিলাম সারা পথ কিছু শিখ তীর্থযাত্রী হেঁটে হেঁটে ছুটে ছুটে চলেছেন। নিরঙ্কারী সর্দারও আছেন, একটি একটি গ্রুপের সঙ্গে সঙ্গে গাঁদার মালা পরা, নীল পাগড়ি বাঁধা, সাদা কামিজ পরনে, কোমরে গেরুয়া, কোমরবন্ধে কৃপাণ ঝুলছে, হাতে পতাকা। যোশীমঠে এসে তারা গোবিন্দঘাটের পথে চলে যাচ্ছেন।
এরা পুরনো দিনের নিয়মে তীর্থে বেরিয়েছেন, যাচ্ছেন গোবিন্দঘাটে শিখদের মহাতীর্থে। পুরো রাস্তা পদব্রজে, পথে থামতে থামতে বিশ্রাম নিতে নিতে দলে দলে চলেছেন, কখনো বা প্রার্থনা সঙ্গীত গাইতে গাইতে। রুদ্রপ্রয়াগ থেকে আজ তো সমানে একটির পর একটি দল পেরিয়ে এলাম। 20 বছরের তরুণ থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত হাঁটছেন, নিষ্ঠার নির্মল শ্রদ্ধেয় মূর্তি। মন্ত্রপাঠ করতে করতে হাঁটছেন, দ্রুত পায়ে পার হয়ে যাচ্ছেন বাঁকের পর বাঁক। সন্ন্যাসীরা হাঁটছেন। সমস্তটা উত্তরাখণ্ড সন্ন্যাসীদেরই দেশ, তাঁদেরই মাতৃভূমি, তাঁরা তো হাঁটবেনই। কিন্তু পদচারী এই শিখ তীর্থযাত্রীরা বোধহয় গৃহী, অন্তত সন্ন্যাসী কিনা বুঝতে পারিনি, কেননা লক্ষণ জানা নেই আমার। কি দিয়ে চিনব? যোশীমঠের পর থেকে আর শিখ যাত্রীদের দেখা গেল না। ওদের বর্ণময় উপস্থিতির অভাবে হিমালয়ের পথ যে একটু ম্রিয়মাণ হয়ে পড়ল। জুন মাসে টরেন্টোয় বসে যখন টিভিতে দেখছি ভারতে এবং ভারতের বাইরেও শিখদের উন্মত্ত রোষবহ্নি, আমার ওই তীর্থযাত্রীদের মনে পড়ে যাচ্ছিল। মানুষ চায় এক, হয় আর। স্বর্ণ মন্দিরের ব্যাপারে কেউ জেতেনি, পরাজয় হয়েছে প্রত্যেকের। শহীদ হলেও ভিন্দ্রানওয়ালে জেতেনি, সার্থকনামা হয়েও ইন্দিরা জেতেননি। হিংস্রতা প্রত্যেকটি জয়কে পরাজয়ে পৌঁছে দিয়েছে। পরের উপাখ্যান অন্তঃসলীলা। বদ্রীনাথের পথ খুব চট করে সুন্দর হয়ে উঠল। আস্তে আস্তে বরফের চাঙড়, বরফের দেওয়াল, বরফের গুহার আবির্ভাব ঘটতে লাগলো পথের ধারে। থামো থামো করতে করতে গাড়ি পার হয়ে গেল সেই অপূর্ব তুষার গুহা। তার ভেতরে ঠান্ডা নীল অন্ধকারে ঝরঝর শব্দে ঝর্ণা ঝরছে, যেন কোনো ইংরেজি সিনেমার সেট থেকে তুলে আনা। হায় হায় করতে থাকি, নামা হলো না। ক্যামেরাটা রয়েছে কি করতে, ফটোও তোলা হলো না। হা হুতাশের মধ্যে দেখি, আরে ঠিক আরেকটা অমনি গুহা ওখানে। আরো তুষার, আরো মোটা ধারার ঝর্ণা, আরো জটিল গুহাভ্যন্তরের বরফের জাফরি কাটা জালির কাজ। লাফিয়ে লাফিয়ে নেমে পড়লুম সবাই মিলে। ছবি তুললুম। রাঙামুখ সেপাই শুদ্ধ বরফের মধ্যে হুড় যুদ্ধ শুরু করে দিলে। পিকো আবার বরফের চাদর বেয়ে বেয়ে বাঁদরের মতো কিংবা হিলারি তেঞ্জিংয়ের মতো ওপর দিকে উঠতে লাগলো। তখনও বাচেন্দ্রী পাল এভারেস্টে চড়েননি। পিকোকে এই 1 বছর ট্রেনিং দিলে সেই পেরে যেতে পারে বোধহয় কাজটা। পাহাড়ে পায়ে হেঁটে তো চড়তে ওর আপত্তি নেই, পেট্রোল চালিত শকটের যত গন্ডগোল। অতি কষ্টে ডেকে ডুকে সুরজ সিং ও সেপাইজি পিকোকে নামালে। সত্যি এটা একটা গ্লেসিয়ার এবং পিছল, হঠাৎ পা ফসকে পিছলে পড়লে কোথায় পড়বে তার ঠিক নেই। ডান দিকে পাহাড় আর বাঁ দিকে অলোকনন্দার খেলাধুলো। গ্লেসিয়ারের বরফের চাদরের তলা দিয়ে উঁকি ঝুঁকি মারছে তার ঘন নীল উপল উচ্ছল জলরাশি। বরফ ওপরটাতে জমে আছে, তলায় স্বচ্ছ উচ্ছ্বসিত তরঙ্গ হৃদয়, অর্থাৎ অন্তঃসলীলা হিমবাহ। দৃশ্যটি সত্যি অদ্ভুত সুন্দর। 5টি পথের বাঁকে এই জায়গায় একইভাবে এলো এই বিশাল গ্লেসিয়ারটি, যা বোঝা গেল এটাকে কেটে কেটেই বাঁকে বাঁকে পথ তৈরি করা হয়েছে। মিলিটারির তৈরি রাস্তা, সর্বদা সযত্নে প্রস্তুত থাকে ট্যাঙ্ক ইত্যাদি বহনের জন্যে। বদ্রীনাথের পরে ভারতের শেষ গ্রাম মানাগ্রাম, তারপর তিব্বত। সীমান্ত সৈন্যের সদা জাগ্রত নজর থাকে এই পথের দিকে। গাড়ি থেকে নেমে প্রত্যেকবারই আমরা বরফের ঝর্ণায় খেলাধুলা করলুম। একসময় হঠাৎ বদ্রীনাথ এসে পড়ল। এবার উপাখ্যান বদ্রিকাশ্রমে। খোলামেলা উপত্যকা, মস্ত বড়, অনেকখানি খোলা। দূর থেকেই একবার দেখা গেল মন্দির, বিরাট দরজা মন্দিরের, বহু বর্ণ তোরণ। কাছাকাছি আসতেই মাইকে ভজন শোনা গেল, রাম ভজন। খুব সুন্দর সুর, ভারী চমৎকার একটা ভক্তির আবহাওয়া তৈরি হয়েছে। এই প্রথম দেখছি মাইকের কারণে ভগবত ভক্তি উবে না গিয়ে মনে আকুলতা আসছে। স্থান মাহাত্ম্য। পুলিশ নেমে গেল ফাঁড়িতে। আমরা খোঁজ করতে লাগলুম বাসস্থানের।
রুদ্রপ্রয়াগের টুরিস্ট লজে বলেছিল এখানকার টুরিস্ট লজে খোঁজ নিতে, নয়তো দেবলোক হোটেলে, দুটোই ভর্তি। তখন আমি দেবলোকের পার্শ্ববর্তী ঝকঝকে ধর্মশালাটিতে বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে খোঁজ নিই। হ্যাঁ, ঘর আছে, না খরচ লাগে না, বিছানা ভাড়া পাওয়া যায়, খাবারের ব্যবস্থা নেই। সামনেই বাঙালির হোটেল আছে, সুপ্রিয়া হোটেল, 5 টাকাতে ডাল ভাত চচ্চড়ি দই পাবেন। আর কোনো কথা না, এখানেই থাকবো। জায়গাটা খুব ভালো এবং সঙ্গে লাগোয়া কলঘর। বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম মানে যে মোহনানন্দ মহারাজেরই গুরুদেবের আশ্রম, সেটা এতক্ষণে খেয়াল হলো। এখানেই তার মানে সেই যদি হও সুজন 9 জন বঙ্গ সন্তানও উঠবেন, তারাও বালানন্দ ব্রহ্মচারীর শিষ্য। আর সেই 4 জন ভদ্রলোক আর এক তরুণ সন্ন্যাসী দেওঘরবাসী, তারাও তাই। যমুনোত্রীতে, গঙ্গোত্রীতে, উত্তরকাশীতে তাদের দেখা পেয়েছি। বারবার একসঙ্গে নানাভাবে ছুঁড়ে দিয়েছেন ঈশ্বর আমাদের। ভৈরব ঘাটিতে উঠে আবিষ্কার করেছিলাম ওদের মধ্যে একজনের বয়স 70, পায়ের আর্থ্রাইটিসে পঙ্গু ছিলেন। আরেকজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, উরুর হাড় ভেঙে গেছে, তার জায়গায় লৌহ শলাকা প্রবিষ্ট করানো আছে, তিনিও 70-এর ঘরে। তারা সবাই খচ্চরে চড়ে যমুনোত্রী পদব্রজে গঙ্গোত্রী যাত্রা সম্পূর্ণ করেছেন বিনা বিঘ্নে। কিন্তু ওদের সঙ্গে অল্প বয়সীরাও তো, তাই ভৈরব ঘাটিতে আমরা আগে পৌঁছলেও ওরাই জিপটা পুরো ভাড়া নিয়ে চলে গেলেন, আমাদের নিলেন না। আমরা বাসে গেলুম গঙ্গোত্রী, প্রচণ্ড ভিড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফেরার সময় আগে আমরাই জিপ ভাড়া করেছিলাম, 7 জন হয়ে গেছি ততক্ষণে, কবিতা দিদের 4 জনকে সঙ্গে পেয়ে। ওরা অস্থির, জিপ পাচ্ছেন না, কেননা 20-এ গঙ্গা দশেরা, সেদিন 19-এ লক্ষ লক্ষ মানুষ উঠে আসছে গঙ্গোত্রীতে, প্রচণ্ড ভিড়, ব্যস্ততা। আমরা কষ্ট করেও কিন্তু তাদের নিয়েছিলাম আমাদের জিপে। এই প্রথমবার এক জায়গায় এসেও ওদের সঙ্গে দেখা হলো না। সুপ্রিয়ার হোটেলের মালিকানি সুপ্রিয়া বলে একজন বাঙালি মহিলা স্বয়ং। তার কাজের লোকেরা তখন ঘুমিয়ে পড়েছিল। সুপ্রিয়াদের মা তাদের ডেকে তুললেন। 2টি অল্প বয়সী বাঙালি ছেলে, আমাদের গরম ভাত পরিবেশন করলো তারা। সেখানে একটি সুন্দরী বালিকাকে দেখে চেনা চেনা লাগলো। কুকু, তোমার নাম কি? নিতা। নিপা নিতার নিতা কি? তুমি কি নমিতার মেয়ে? বলতেই সে যেমন অবাক, ঠিক তেমনই খুশি। হ্যাঁ, সে নিপার বোন নিতাই, বাবার বন্ধু কানাই গাঙ্গুলি কাকাবাবুর নাতনি, গীতা ঘটক দিদির বোনঝি। সুপ্রিয়া তার জেঠিমা। যা বুঝলুম, এই বাঙালি মহিলা ছেলেকে নিয়ে কলকাতা থেকে সুপ্রিয়া ট্রাভেলস আর এখানে সুপ্রিয়া হোটেলটি চালান। দুটোই ব্যক্তিগত পরিদর্শনে খুবই ভালো চলছে। নিতা পরীক্ষার পর বেড়াতে এসেছে জেঠিমার কাছে, সুপ্রিয়ার মাও এসেছেন। ভালোভাবে সার্থক ব্যবসা চালাচ্ছেন। ট্রাভেলে ওর পুত্রটি ওর সহায়। এবছর সে বিশ্ববিদ্যালয়ে পড়া পিএইচডি খতম করেছে। বাঙালি মহিলাটি এই শীতেও প্রত্যহ স্বয়ং বাজার করে আনেন মানাগ্রাম থেকে। চাল, ডিম, সবজি, ফল কিছুই বাকি থাকে না। খুবই ভালো লাগলো বঙ্গ মহিলার এই বাণিজ্য প্রয়াস। সুপ্রিয়ার হোটেলে ভাত খেয়ে আমরা বেরোই মন্দিরের রাস্তায়। মন্দিরে যাব পরে, শীত করছে। আমার শালটা তো রঞ্জন যমুনোত্রীর পথে হনুমান চটিতে হারিয়ে ফেলেছে। একটা শাল কিনে নিতে হবে। শুধু তো বদ্রি নয়, কেদারেও যাওয়া আছে, সেটা তো 14,000 ফিট, আরও শীত করবে। বেশ বরং একটা নরম গরম লেডিস লুধিয়ানা শাল 50 টাকায় কিনে ফেলা হলো। চারিদিকে বাজার বসেছে, কত রকমের কুমকুম, সিঁদুর, বদ্রির লক্ষ্মী সিঁদুর কৌটো, পুঁতির মালা, তামা পেতলের আংটির ছড়াছড়ি। আর আছে 4 ধামের ছবির বই, বদ্রীনাথের পট। এছাড়া পবিত্র অলোকনন্দার জল বয়ে নিয়ে যাবার ছোট বড় 1000 রকম ঘটি। গঙ্গোত্রীতেও ছিল। এক যমুনোত্রীটাই যা জঙ্গলি ঠাঁই। তবে বদ্রীনাথ প্রায় বদ্রীনাথের মতোই মফস্বল শহরের চেহারা নিয়েছে।
সরকারি মস্ত ডাকঘর, বেশিরভাগ বাড়ি কোনো না কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির অতিথি নিবাস, ধর্মশালা। একটা সংস্কৃত স্কুলও যতদূর মনে হয় চোখে পড়েছিল। সিনেমা হল ছিল কিনা জানি না, খোঁজ করিনি। পথের লোকেদের হাতে কিন্তু ট্রানজিস্টার ছিল না। সর্বত্রই শোনা যাচ্ছে মন্দিরের ভজন। দোকানদারও গুনগুন করে গেয়ে উঠছে রামায়ণেরই দুকলি। মন্দিরেরই রাস্তায় এইসব বাজার এবং প্রচুর চায়ের দোকান। দোসায় ইডলি, কফির দোকানও আছে। অমলেটও পাওয়া যায় শুনলুম। যদিও সারা উত্তরাখণ্ডেই মাছ, মাংস, ডিম রান্না হতো না এককালে। আর কি ভিখিরির অত্যাচার! বদ্রীনাথে ভিখিরিদের আর পাণ্ডাদের রাজত্ব। অলোকনন্দা পার হয়ে মন্দিরে যেতে হয়। সেতু দুধারে ভিখিরিরা মিছিল করে বসে আছে। পুণ্যার্থী পয়সা ফেলতে ফেলতে যাচ্ছেন। সেতুতে ওঠার খানেক আগে থেকেই শুরু হয়ে যায় এই ভিখিরির কিউ। এক একজন ভিখিরি আবার দেশি ভিখিরি নয়, তাদের ছোটখাটো ব্যবসা আছে। বাটা নিয়ে খুচরো যোগান দেয় তারা যাত্রীদের। 1 টাকার খুচরো নিলে 15 পয়সা বাটা লাগে। সেই সব খুচরো আবার ভিখিরিদের থালায় ফেরত যায়। উপাখ্যান মুনস্টোন, ব্ল্যাকস্টোন। রাস্তায় হাঁটছি, পথের দুপাশে কত রকমের যে সাধু বাবাদের আস্তানা। কেউ আসল, কেউ নকল। আমি দেখে অত বুঝি না। যাকে ইচ্ছা হয় পয়সা দিই, সবাই পয়সা চায়ও না। কেউ ধুনি জ্বালিয়ে বোম হয়ে, কেউ সামনে মালা, পাথর, আংটি নিয়ে, কেউ শেকড় বাকড় জড়িবুটি নিয়ে বসে আছে। একজন সাধু বাবা, মাথায় মস্ত রাজপুত পাগড়ি, গেরুয়া রঙের, পরনের ধুতিও গেরুয়া, হঠাৎ পিককে ডেকে বলে, ও খুকি, এত রাগ ভালো নয়, রাগ একটু কমাও, একটা মুনস্টোন পরিধান করো। তোমার মনটা খুবই নরম, কিন্তু একটুতেই ভয়ানক চটে ওঠো। পিকো তো অবাক, এবং আমি তো ভাবলুম বুঝি এক্ষুনিও চটে উঠবে। কে তোমাকে এসব বলতে বলেছে? কিন্তু চটল না। বদ্রীনাথের পথে সারাক্ষণ থেমে থেমে বরফের গুহায়, ঝর্ণায় এত খেলা করে তার মেজাজ বেশ প্রফুল্ল। আর বদ্রীনাথে পৌঁছে চতুর্দিকে সবুজ উপত্যকা, বাতাসে ভজনের সুর, আকাশে নরনারায়ণ, নীলকণ্ঠ শিখরের হিমেল শোভা তার মেজাজ ঠান্ডা করে দিয়েছে। মজা পেয়ে পিকো দাঁড়িয়ে পড়ল। আমিও। সাধুটি পিকোকে বলল, তোমার মন বড় ছটফট করে, পড়াশোনায় মন বসে না, তুমি একটা মুনস্টোন পরে নাও। আর তোমার মা বেচারির বড় ঝামেলা, একা একাই সংসারটা সব দেখতে হয়। তোমার বাবা তো কোনো কাজের নন, সংসার দেখেন না। তোমার মাকে সাহায্য করবে। তোমার মা চাকরি ছাড়াও অন্য যে কাজটা করেন সে ব্যবসায় ওর খুব উন্নতি হবে। আর তোমার দিদিমার জন্য একটা ব্ল্যাকস্টোন নিয়ে যাও, শনির দশা চলছে। রঞ্জনকে বললে, তোমার কেবলই নতুন নতুন ব্যবসার ফন্দি, কোনোটাই হবে না। ব্যবসা করো না, চাকরি তোমার ভালো। চিরদিন শুনেই আসছি তীর্থে তীর্থে এরকম সব সাধু বাবা থাকেন। চোখে না দেখলে যেন মজাটা সম্পূর্ণ হতো না। সাধু বাবার কেরামতি দেখে আমরা তিনি স্টোন বেচতে এসব বলছেন কিনা বোঝা গেল না। কেননা পিকোকে তিনি মুনস্টোন ধারণ করতে বললেন, কিন্তু তার নিজের ঝুলিতেই চন্দ্রকান্ত মণি নেই। অন্য কোথাও কিনে নাও বললেন, এখানে অনেক পাবে। ব্ল্যাকস্টোন কাকে বলে জানি না, একটা কিনলুম মার জন্যে। সেটা কলকাতা অবধি এসেছিল, কিন্তু মায়ের আঙুলে ওঠেনি, হারিয়ে গেছে। মা বললেন উনি পাথর ধারণ করেননি কখনো, করবেনও না শেষ বয়সে, যে যাই বলুক। আমি ওসব পড়িনি, কিন্তু একথাও মিথ্যে নয় যে পিকোর স্বভাবে হঠাৎ মনোনিবেশ ব্যাপারটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সাধুটি বুঝলো কি করে? পিকোকে দিল্লি থেকে একটা মুনস্টোনের আংটি এনে দিলুম। সে থ্যাংক ইউ মা বলে মিষ্টি হেসে নিল। তারপর থেকে দেখছি সমানেই আমার ছোট মেয়ে টুম্পা সেটি পরে বেড়াচ্ছে। রঞ্জন ইঞ্জিনিয়ার, কিন্তু চাকরিতে সন্তুষ্ট না থেকে সত্যি সত্যি নানা রকমের ব্যবসার চেষ্টা করত। উপরির ধান্দায় ঘুরত দিনরাত। কোনোটাই সফল হতো না, সেও ঠিক। রঞ্জন সেই বছরেই ওই চাকরি ছেড়ে দিয়েছে। এখন দিল্লিতে ঠিক ডাবল মাইনের একটা চাকরি করছে। ওর হাতে বদ্রির একটা তামা পেতলের আংটি আছে। এখনো ও তো বলে ওটার জন্যই সব উন্নতি। 25 পয়সা দাম ছিল আংটিটার। পিকোর বাবা কোনো কাজের নয়, একথা তার পরম শত্রু বলবে না।
তিনি প্রচণ্ড কর্মী ব্যক্তি, বিশ্রামহীনভাবে দিবারাত্র পড়াশোনা করেন। তবে হ্যাঁ, ঘর সংসার দেখবার মতো অতটা সময় তাঁর কই। সাধুটা কেমন করে কি বলল কে জানে। সাধুর দেশ কোথায়? বললে জয়পুর। ললাট লিপি পড়তে পারি, কলকাতাতেও যাই মাঝে মাঝে। ডালহাউসিতে ইউবিআই আছে, তার কাছেই ফুটপাতে বসি। রঞ্জন বলেছিল খুঁজে বের করতে হবে। আর আমি চাকরি ছাড়াও যেটা করি সেটা যদি এই কলম ঠেলা হয় তবে সেটাকে ব্যবসা বলায় পিকোরা খুব মজা পেয়ে গেল। কি গো, ব্যবসা কেমন চলছে বলে খ্যাপাতে লাগলো। ভুল ঠিক যাই হোক, সাধু বাবার অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে আমরা মন্দিরের আশেপাশে ঘুরে অলোকনন্দার উন্মত্ত ঘূর্ণিস্রোতের সৌন্দর্য সন্দর্শন করে বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ফিরলুম। এবার উপাখ্যান দুরাকাঙ্ক্ষীর স্বর্গারোহণ। মানাগ্রামে যেতে হবে এইবার। বিশ্রাম হয়ে গেছে সুরজ সিংয়ের। একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি ডানলপে চাকরি করেন। আমাদের সঙ্গে তাকেও মানাগ্রামে ধরে নিয়ে গেলুম। মানাগ্রামে যেতে হলে অলোকনন্দার ওপারে যেতে হয়। চমৎকার দৃশ্য। অনেকখানি গ্লেসিয়ার পার হয়ে যেতে হবে। গাড়ির রাস্তা শেষ। বরফের মধ্যে পায়ে চলা পথ রয়েছে। পাথরের রাস্তা থেকে নেমে সেখান দিয়ে ওপারে গিয়ে নদীর ধারে গিয়ে সেতু পার হয়ে যেতে হবে। এদিকে ছোট্ট মিলিটারি ফাঁড়ি মতন একটা আছে, সেখানে গাড়ি রেখে গেলেই হবে। মানাগ্রামটি ছবির মতো দেখা যাচ্ছে এখান থেকে। তারও পিছনে দেখা যাচ্ছে বসুধারা জলপ্রপাতের দীর্ঘ জলধারা। আমার ওখানেই যাবার ইচ্ছা। মানাগ্রামের পথে ব্যাস গুহা, যেখানে ব্যাসদেব তপস্যা করেছিলেন। বসুধারা জলপ্রপাতের কাছে অষ্টবসুরা ৮ ভাই তপস্যা করেছিলেন। বদ্রীনাথ থেকে সত্যপথ যাত্রা বলে আগেকার দিনে একটি তীর্থযাত্রা ছিল। এখনও যাত্রীরা যায়। সারা দিন লাগে। আষাঢ় শ্রাবণ মাসে ছাড়া এ পথে যাত্রা হয় না। বরফ ঢালা রাস্তা দিয়ে বসুধারা পেরিয়ে মুকুন্দ গুহা, চক্রতীর্থ পেরিয়ে সত্যপথ সরোবর, সেখান থেকে চন্দ্রকুণ্ডে ও সূর্যকুণ্ডে যাওয়া যায়। এই অঞ্চলে পুরনো মুনি ঋষিদের বহু গুহা পড়ে আছে। চমৎকার দৃশ্য। একেই নাকি আগে বলতো স্বর্গারোহণ। এটাই সশরীরে স্বর্গে যাওয়ার পথ। মানাগ্রামে গেলে ভীমপুলটাও দেখা হয়। ভীম নাকি বড় বড় কালো কালো পাথরে চাই ফেলে এই প্রাকৃতিক পুল তৈরি করেছিলেন। অলোকনন্দার জল এখানে উদ্দাম হয়ে ফুঁসছে। মানাগ্রামের বাসিন্দারা সবাই উপজাতীয়। তারা তিব্বতের সঙ্গে উলের ব্যবসা করত। চীন যুদ্ধের পর সেসব বন্ধ। এখন ওদের বোনা কম্বল আর শাল খাদি গ্রামোদ্যোগ কিনে নেয়। ভেড়া পোষা, উল তৈরি, তাঁতে বোনা সবে গ্রামের লোকেরা করে। গ্রাম ছাড়িয়ে আর কয়েক কিলোমিটার গেলে মানা পাস, মানা গিরিপথ। সেখানে যেতে দেয় না, মিলিটারি পাস চাই। যেতে দিলে মানা গিরিপথ দিয়ে সশরীরে যেখানে যাওয়া যেত সেটা স্বর্গ নয়, তিব্বত। এবং প্রায়ই তিব্বত থেকে রিফিউজি মানুষ চলে আসে এপারে পালিয়ে, চাকরির আশায়, উন্নতির আশায়। আমাদের সঙ্গেই তো দেখা হয়ে গেল একটা ছেলের। বছর 16-17 ছেলে হবে। আমাদের সঙ্গে জুটে গেল হঠাৎ। মেম সাহেব, কাম দো, हमको साथ में ले चलो। কেবল মোট বইবার কাজটা আমি পারবো না, আর যে কোনো কাজ আমি করতে পারি। কেন মোট বইতে পারবে না কেন? মোট বইতে বইতে মুখে রক্ত উঠে। আমার পিতাজি মরে গেলেন যে, আমার মা বারণ করে দিয়েছে মোট বইবার কাজ ছাড়া অন্য যে কোনো কাজ। পেট চলে না মেম সাহেব। ছেলেটির ফুলের মতো মুখখানি দেখে মন খারাপ হয়ে যায়। আমার কি ক্ষমতা যে আমি তার পেট চালানোর ব্যবস্থা করব? যিনি সকলের পেট চালান তিনি তোমার পেটও চালাবেন বাছা। বদ্রীনাথকে বলো। আমাকে বলে কি হবে? আমার দেশ অনেক দূরে। সেখানে চলে গেলে তোমার মায়ের কাছে ফেরা খুব কঠিন হয়ে যাবে। বরং এখানে চায়ের দোকানে টোকানে কাজ খোঁজো। এবারের উপাখ্যান ও চাঁদ। সন্ধে হয়ে গেল ধর্মশালায় ফিরতে। টর্চ যদিও আছে, ঘরে মোমবাতি চাই। এরা আলো দেন না, বাজারে যেতে হবে বাতি কিনতে। আলোচনা করছে, হঠাৎ একটি ছেলে উঠে এলো।
ধর্মশালার সামনে অনেকে বসে আছেন, গল্প সল্প করছেন। প্রত্যেকেই বাঙালি বলে মনে হচ্ছে। ছেলেটি এসে বলল, কি দিদি, মোমবাতি চাই? দাঁড়ান 1 মিনিট, বলে দৌড়ে ভেতরে ঢুকে গেল। ফিরে এলো একটা মোটা মোমবাতি নিয়ে। ছেলেটার নাম অলোকনাথ। একলাই এসেছে কেদারবদ্রী ঘুরতে। আমাদের দলের সঙ্গে ওকে জুড়ে নিলাম বিনা বাক্য ব্যয়ে। বাক্য বেশি বিশেষ ব্যয় করে না ছেলেটা। নদীর ধারে একটা মাদ্রাজি দোকানে দোসা কফি দিয়ে ডিনার সেরে নিলুম। জানালা দিয়ে অলকানন্দার মত্ততা দেখা যাচ্ছে। তার ওধারে মন্দির, মন্দিরে ঘণ্টা বাজছে। আজ সব ঘুরে দেখে এসেছি, কাল যাব বদ্রীনারায়ণ দর্শনে। গলির পর গলি তাতে ভোগ আর প্রসাদ বিক্রি হচ্ছে। বদ্রীনাথের প্রসাদটি ভারী ভালো। মেওয়া, শুকনো ফল, ডাল ও মুরগির প্রসাদ। নানা রকম ডালা পাওয়া যায় এখানেও। 5 শিকে থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পুজো আছে। মন্দিরের পাশে একটা নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেওয়া আছে বিভিন্ন দামের পুজোর। এটা আমি খেয়াল করিনি, অলোক বললে। দুসালা ঠাকুর দেবতাকে নিয়ে ঘোর ব্যবসা ফেঁদেছে বেটারা। 50 টাকার পুজো, 500 টাকার পুজো, ছি ছি, কি লজ্জা। আমরা আগামীকাল মন্দিরে যাব। ওই 5 টাকার পুজোই যথেষ্ট আমাদের পক্ষে। 5 টাকাতে যদি পছন্দসই প্রসাদ না থাকে তবে অবশ্যই 11 টাকাতে উঠতে রাজি আছি। চমৎকার একটা সর্বগ্রাসী চাঁদ ইতিমধ্যে উঠে পড়ল আকাশে। চাঁদের আলোয় মুহূর্তের মধ্যে একেবারে পাল্টে গেল বদ্রীনাথের উপত্যকা। ভজনের সুর এখনো বন্ধ হয়নি। সব ঘরদোর যেন 1 মিনিটেই তরল হয়ে গেল, যেন কোথাও কোনো ইট কাঠ পাথর নেই। এই যে উত্তুঙ্গ হিমালয়, সেও যেন জমাট কিছু আলো আঁধার মাত্র। 21,000 ফুট উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন রজতনিভ নীলকণ্ঠ পর্বত, নর আর নারায়ণ, 2 শিখরকে 2 পাশে নিয়ে। দেখে দেখে যেন আশ মেটে না। এদিকে ঘুম পাচ্ছে, শীত করছে। ঘরে এসে দেখি ঢালা শতরঞ্চ পাতা। তক্তাপোষে ভাড়া করা নরম পরিচ্ছন্ন লেপ তোষক পেতে নিজেদের সঙ্গে তো বালিশ আছেই, শুয়ে পড়া গেল। জানলা ঘরের মধ্যে মাত্র একটি, জানলা বন্ধ না করলে শীত। এদিকে সব বন্ধছন্দ করে আমি ঘুমোতে ভালোবাসি না, অতএব এক পাল্লা খুলে রাখার ব্যবস্থা। ঘরের মধ্যে ধূমপান করতে রঞ্জনকে আমার কড়া নিষেধ। যেহেতু আমি আর পিকো শুয়ে পড়েছি, রঞ্জনের খাটটাও ওদিকেই, ও ভাবলো চুপি চুপি জানালায় গিয়ে লুকিয়ে একটা সিগারেট খেয়ে নেবে। ঘরটা বড়, এদিকে শুয়েছি আমরা, অত টের পাবো না, ধোঁয়া যদি ঘরে না ঢোকে। কিন্তু জানলায় দাঁড়িয়েই রঞ্জন সব ভুলে গিয়ে চেঁচিয়ে উঠল, দিদি দিদি, পিকো পিকো, ওট ওট, এদিকে আয়। হাতের সিগারেট হাতেই রইল জলজ্যান্ত সাক্ষী হয়ে। আমরা কেন কেন, কি হলো কি হলো বলে পরিমরি করে ছুটে গেলুম। গিয়ে দেখি জানালায় চাঁদ সমেত নীলকণ্ঠ। সে দৃশ্য ছেড়ে কিছুতেই ঘরে আসতে চাইছিলুম না। সে দৃশ্যই বরং আরো অপরূপ হয়ে দোতলার জানালার ফ্রেমে এসে ধরা দিয়েছে। মাথায় গলায় বেশ করে কমফর্টার জড়িয়ে হিহি করে কেঁপে ঘরটর সব ঠান্ডা করে ফেলে আমরা অনেক রাত পর্যন্ত জানলা খুলে চন্দ্রমৌলি নীলকণ্ঠকে দর্শন করলুম, যতক্ষণ না চাঁদ ম্রিয়মান হয়ে নীলকণ্ঠর গলা ছেড়ে দিয়ে নিজের দেশে ফিরে গেল। এবারের গল্প পর্দা বেপর্দা হ্যায়। সকালবেলা করিডোরে চাওয়ালা চলে এলো। চা চা চা, গরম চা চাই। পরিষ্কার বাংলায়। সুপ্রিয়া হোটেলে সেই ছেলেরা, দুজনেরই কবির নামে নাম, একজন জয়দেব আর একজন কালিদাস। অনেকদিন আছে সুপ্রিয়া ট্রাভেলসের সঙ্গে। চা খেয়ে মুখ ধুয়ে জামা কাপড় বগলে নিয়ে বেরিয়ে পড়ি। অলোকনাথ এসে গেছে। আমরা হাঁটতে হাঁটতে নদী পেরিয়ে চললুম তপ্তকুণ্ডে। তপ্তকুণ্ডে স্নান করে ব্রহ্মশিলায় পিতৃতর্পণ করে বদ্রীনারায়ণ দর্শন করে ব্রেকফাস্ট খাবো। তপ্তকুণ্ড 2-4টে আছে। প্রধান যেটা, তার পাশেই একটা কুণ্ড আছে মহিলাদের জন্য। অলোক আর রঞ্জন গেল খোলা তপ্তকুণ্ডে। আমি আর পিকো গেল একটু আব্রুর খোঁজে। সেখানে সত্যি ঢাকা জায়গা, পরিচ্ছন্ন, জলও পরিষ্কার।
তবে প্রচণ্ড গরম, জলে নামা প্রায় অসম্ভব। এক মোটা পাঞ্জাবিনী ঘাটে বসে বালতি ঘটি নিয়ে স্নান করছেন। উল্টো দিকে 3-4টি বালিকা জলে নেমে খেলা করছে। নামলো কি করে? আমি একটু একটু তবু জলে নামছি, পিকো তো একটুও না। শেষে ওই মহিলার ঘটিটা চেয়ে নিয়ে স্নান সারতে হলো। কিন্তু ভিজে কাপড় বদলাতে গিয়ে দেখি এক মজা। এদিকে ঢাকা ঢুকে, কিন্তু একতলা উঁচু দেওয়ালের ওপাশে 3-4 তলা উঁচু ধর্মশালা, তার প্রতি তলায় বারান্দায় বারান্দায় দর্শকের ভিড়। আমরা হলাম দ্রষ্টব্য। বড়ই লজ্জার ব্যাপার, কি আর করা। ওদিকে পাঁচিলের ওপর থেকে উঁকি দিচ্ছে পুণ্যলোভী পুরুষ মানুষের হাত, কপাল, চক্ষু তারকা। ভক্তের জন্য ভগবানের কি আশ্চর্য ব্যবস্থা। মন্দিরের ঠিক সামনেই স্বাভাবিক উষ্ণ নির্ঝর, একেবারে হিমশীতল অলোকনন্দার গা দিয়েই উঠে এসেছে তপ্তকুণ্ড। যমুনোত্রীতেও এ জিনিস দেখেছি, গঙ্গোত্রীতেই কেবল কোনো উষ্ণ কুণ্ডের খবর পাইনি। কেদারনাথের পথেও শুনেছি গৌরীকুণ্ডেও আছে এমন উষ্ণ প্রস্রবণের কুণ্ড। যাত্রীদের ক্লান্তি অপনোদনের কি চমৎকার সুব্যবস্থা। এবারের উপাখ্যান প্রবঞ্চক সাবধান। স্নান সেরে আমি, অলোক আর রঞ্জন চললুম ব্রহ্মকপালে শিলার খোঁজে, পিতৃতর্পণ করব। পিকো লাফাতে লাফাতে ক্যামেরা নিয়ে মন্দিরে গেল। পিণ্ডদানের নানা বিচিত্র ব্যবস্থা, হরেক রকম নামের পিণ্ড দিতে পারেন। কেবল আপনার পিতৃকুলের কার কত টাকা পর্যন্ত নৈবেদ্য প্রাপ্তি হতে পারে হিসেব করে নিন। চাল, কলা, পৈতে, হত্যুকি কী সব যেন আছে একটা পাতায় মোড়া। গঙ্গা তুলসীও আছে দেখলুম। গঙ্গার ধারে সারি সারি পাণ্ডারা বসে শ্রাদ্ধ তর্পণ করাচ্ছেন যাত্রীদের। প্রচুর দেহাতি মানুষ দেখলুম এখানে। সকালবেলায় আমাদের ঘরে একজন দীর্ঘ গৌরবর্ণ সুদর্শন পুরুষ ঠাকুর এসে আমাকে একটা কার্ড দিয়ে গেছেন। শ্রীযুক্ত ভট্ট, তিনি বাঙালিদের পাণ্ডা। অবশ্য পাণ্ডা শব্দটা তার পছন্দ নয়। কার্ডে লেখা আছে তীর্থগুরু, ব্র্যাকেটে পাণ্ডা। 3 পুরুষের নাম আছে কার্ডে, এবং বদ্রীনাথের, দেবপ্রয়াগের, হরিদ্বারের ও কলকাতার 4টি ঠিকানা আছে। এছাড়া ছাপা আছে তারা নিম্নলিখিত আশ্রমের ও ব্যক্তির তীর্থগুরু: ভারত সেবাশ্রম, দেবসংঘ, গৌড়ীয় মঠ, আনন্দময়ী মায়ের আশ্রম, শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ। এতগুলো নাম! প্রায় সবকটি বাঙালি ধর্মগুরুর ও আশ্রমেরই ভার নিয়ে বসে আছেন যে এই ভট্ট পরিবার। বেশ, আমাদেরও তবে তর্পণ করিয়ে দেবেন। কার্ডের নিচে বড় হরফে ছাপা আছে বিদ্রোহ, প্রবঞ্চক হইতে সাবধান থাকিবেন। স্নান সেরে উঠে যেখানে ভট্টবাবুর দেখা পাবার কথা ছিল সেখানে তাকে পাওয়া গেল না। তিনি কোনো শাঁসালো মক্কেল পেয়ে গেছেন নিশ্চয়ই। স্নান সেরে উঠে যেখানে ভট্টবাবুর দেখা পাওয়ার কথা ছিল সেখানে তাকে পাওয়া গেল না। তিনি কোনো শাঁসালো মক্কেল পেয়ে গেছেন নিশ্চয়ই। মনে বেশ হালকা বোধ করলুম। নিজের মনে ব্রহ্মশিলায় গিয়ে এবার জলে পিণ্ড অর্পণ করি। পিণ্ডের সঙ্গে সঙ্গে পা পিছলে আমিও পড়ে যাচ্ছিলাম জলে। যা চেয়েছ তার বেশি কিছু দিব বলে পিণ্ডের সঙ্গে এই পিণ্ডদাতাও সশরীরে গিয়ে স্বর্গে উপস্থিত হলে কি জানি পিতা আর শ্বশুরমশাইয়ের কেমন লাগতো। রঞ্জন খপাত করে ধরে ফেলে সেটা হতে দিলে না। অলোকও একজন পাণ্ডা পাকড়ে বাবার শ্রাদ্ধ শান্তি করে নিলে। মাত্র বছরখানেক হলো সে পিতৃহীন হয়েছে, এখনো গুরুদশা চলছে। হঠাৎ মনে পড়ল সেই কল্পনা দালালের কথা। তার মায়ের শ্রাদ্ধ এই ব্রহ্মশিলায় করবার ইচ্ছে ছিল তার বাবার। পরের উপাখ্যান পথের শেষ কোথায়। কি আশ্চর্যই লাগে আমাদের এই পিণ্ডদানের রীতিটাকে আমার। সব সুন্দর জায়গাতেই আগে আমরা ঈশ্বরের পীঠস্থান রচনা করি, আর ঈশ্বরের সামনে এসে দাঁড়াতে গেলে আমরা একবার শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করে নিই আমাদের জন্মের কারণকে, জন্মদানের জন্য। এই যে এত দূরে আজ এসে পৌঁছেছি, এই যাত্রা শুরু করে দেওয়ার জন্য পিতৃপুরুষকে ধন্যবাদ দিয়ে তবে আমাদের পুণ্য অর্জন হয়। হিন্দু ধর্মের মধ্যে চট করে নিমক হারামির সুযোগ নেই।
পিণ্ডদান, পূর্বপুরুষকে তৃষ্ণায় জল দান, এই যে অচ্ছেদ্য যুগ যুগান্তরের মধ্যে যোগাযোগ সংরক্ষণ, এই ব্যাপারটার মধ্যে একটা আত্মিক সৌন্দর্য আছে, নম্রতার কৃতজ্ঞতার একটা শোভা আছে। মস্তক মুন্ডনে যে বিনয়, আত্মসুখ বিসর্জনের যে বিমল প্রভা আছে, অসহজ পালনের মধ্যে যে হাহাকার আর অভাববোধের প্রকট অনুভব, সেগুলি আধুনিকতার নাম করে চিন্তাহীন কুলোর বাতাসে অযথা উড়িয়ে দিচ্ছি আমরা। পরে আর ডেকেও আনতে পারবো না ফিরিয়ে। রিচুয়াল ভক্ত আমি এমনিতে নই, কিন্তু মৃত্যু সম্পর্কিত রিচুয়ালগুলি আমাকে আন্তরিক স্পর্শ করে। পুজো আচ্চে বিশ্বাস করি না। আমার ধারণা ভগবান খুবই চালু ব্যক্তি, দ্রুততম ইলেকট্রনিক ডিভাইসের চেয়েও দ্রুত তিনি মনের কথা পড়ে নেন। পুজো পাঠের কোনো দরকার হয় না, প্রাণে ভক্তি থাকলেই হলো, সেটা ওর কম্পিউটারে নোট করা হয়ে যায়, এড়ায় না কখনো। একদিক থেকে দেখলে সত্যি এইসব পিণ্ডদান টানের মানে নেই, কেননা যে মানুষ মরে যায় সে মানুষ ভাত খায় না, জলপানও করে না। তবে কেন ভালো লাগা? যে মানুষটি বেঁচে আছে, যে মরে যায়নি কিন্তু একদিন মরে যাবে, যার সব কর্মকাণ্ডের শেষে স্থির দাঁড়িয়ে আছে সেই অসীম ধৈর্যশীল পাওনাদার মৃত্যু, এইসব তুচ্ছ অনুষ্ঠান তারই জন্যে। যে পিণ্ড দান করে তারই তো তর্পণ, তারই তৃপ্তি সাধন, মৃত ব্যক্তি নিমিত্ত মাত্র। যাকে পিণ্ড দেওয়া হয় সে এসবের পরোয়াই করে না। পিতাকে পিণ্ডদান করে অলোকই তার পিতৃদায় উদ্ধার করল, তার পিতার এতে কোনোই দায় ছিল না। অলোকে মনে মনে বাঁচিয়ে তুলল তার মৃত বাবাকে, যিনি কোনোদিনই সশরীরে এই অপরূপ অলোকনন্দার রূপরাশি দেখতে আসবেন না। পিণ্ডদানের ব্যবস্থাটা মানুষকে কৃতজ্ঞতার শিক্ষা দেয়, নিজেকে ছাড়িয়ে অন্যের দিকে হাত বাড়িয়ে দেবার শিক্ষা দেয়, বদলে কিছুই পাওয়া যাবে না জেনেও কিছু দেওয়ার শিক্ষা দেয়। আমাদের পরবর্তী প্রজন্ম পিণ্ডদান করবে না, তারা যুক্তিবিবর্ণ একচক্ষু জীবনযাপন করবে। আমার সমবয়স্ক বন্ধুরাই তো আর তর্পণ করে না, পিতৃদায় মস্তক মুন্ডন করে না, অসৌচ পালে না। একটা পুরো মানুষ জন্মের মতো চলে যায়, অথচ জীবন বাইরে থেকে এমনভাবে চলতে থাকে যেন কিছুই ঘটেনি, সবই যেমন ছিল তেমনই আছে, যেন জন্মদাতা কি জন্মদাত্রীকে আর দেখতে না পাওয়ার মতো চিরজীবনের ঘটনাটা কোনো ঘটনাই নয়। এবারের উপাখ্যান জয় বাবা বদ্রী বিশাল জিউ কি। বদ্রীনারায়ণের মন্দিরেও অনেকগুলো তোরণ পেরিয়ে ঢুকতে হয়, অনেক কষ্টে নানা লাফালাফি করেও খুব ভালোভাবে মনের মতো করে হয়নি বদ্রীনারায়ণের দর্শন পাওয়া। বাইরে যেসব বদ্রীনারায়ণের পট দেখেছি, ভিতরের দৃশ্য তার সাথে মিলিয়ে নিতে পারিনি। ফুলে জড়িতে মালায় চাদরে এতই জবরজং ব্যাপার, কিছুই প্রায় দেখতে বুঝতে পারিনি। এর ভেতরেও স্পেশাল দর্শন টর্শন আছে, স্পেশাল আরতির টিকিট আছে, যে যত টাকার পুজো দেবে সে ততক্ষণ বেশি ভেতরে থাকতে পারবে, এরকমও একটা ব্যবস্থা থাকতে পারে বলে মনে হলো। কেবলই পান্ডারা মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছেন দর্শকদের, মোটে দাঁড়াতে দিচ্ছেন না। ভালো করে দেখব কি, মন ভরেনি। শুনেছিলাম বংশানুক্রমে কেদারবদ্রীর পুরোহিতরা সুদূর কেরালার নাম্বুদ্রিপাদ ব্রাহ্মণ। দেখে বুঝলাম সব পুরুত বামুনেরই এক স্বভাব, যেমন কালীঘাটের, যেমন বিশ্বনাথের, তেমন জগন্নাথের, সবাই সমান। ভিখিরিদের এই প্রবল প্রতাপ সত্যি দেখবার মতো। সবাই থালাবাটি পেতে বসে আছেন, যাত্রীরা সেধে ভিক্ষে দিয়ে যাচ্ছেন। নির্বিকার ভিখিরি মহারাজেরা সদয় হয়ে তা গ্রহণ করে জয়ধ্বনি দিচ্ছেন বদ্রী বিশাল জিউয়ের। হঠাৎ লক্ষ্য করে ভিখিরিদের মধ্যে চিত্তচাঞ্চল্য ঘটেছে। ব্যাপার কি? অলোকনন্দার ওপারে সেতুর একধারে ভিখিরির লাইন, দূর থেকে দেখি এক পৃথুলা মারোবার বাসিনী আসছেন, তার সামনে পিছনে দুই ভৃত্য দুটি ঝুড়ি বয়ে আনছে। একটা ঝুড়িতে বিপুলাকার লাড্ডু, আরেক ঝুড়িতে বিশাল অমৃতি জিলেবি। মহিলা কষ্ট করে কোমর নিচু করে ভিখিরিদের পাত্রে ঠকাঠক লাড্ডু জিলেবি ছুঁড়তে ছুঁড়তে পুণ্য লুফতে লুফতে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছেন। অলোক, রঞ্জন, পিকলো কেউই এই মুহূর্তে আমার সঙ্গে নেই।
অতএব আমি চট করে ভিখিরিদের পাশে বসে পড়ি। সঙ্গে পাত্র নেই, কিন্তু স্নান করে আসছি, তোয়ালে আছে, সেটি পথে বিছিয়ে বসে থাকি। আসবে, আমার টার্ন আসবে, ঠাক করে লাড্ডু, ঠাস করে জিলেবি পড়বে, উৎসুক হয়ে চেয়ে থাকি। মা, মা, কি হচ্ছেটা কি? লৌহ নিগড়ের মতো মুঠোয় আমার প্রার্থী হাত চেপে ধরেছে। ওকে? মেয়ে পুলিশ। আবার কে? ওঠো বলছি, শিগগির ওঠো, পাগল করে ছাড়বে আমাকে। তুই গিয়ে বসে পড় পিকো, গামছাটা পেতে নে। অনেস্টলি মা, তুমি একটা আস্ত উন্মাদ, যদি কেউ চিনে ফেলে। ওঠো ওঠো, উঠে পড়ো। আহা, চেয়ে দেখি না কি সাইজ। কত লাড্ডু খাবে মা, আমি তোমাকে কিনে দিচ্ছি, চলো। কিনে কোথায় পাবি এ জিনিস? দেখছিস না অর্ডারি মাল, আসলি ঘিউকা, কি সুগন্ধ। মা প্লিজ কথা শোনো, আমার খুব লজ্জা করছে এই এই ভিখিরিদের সঙ্গে। ছি ছি, আমরা তো সবাই ভিখিরি রে, ভগবানের কাছে তীর্থস্থানে কে ভিখিরি নয়? ওই যে মোটা মহিলা লাড্ডু দান করছেন, উনিও পুণ্যের ভিখিরি। লম্বা লম্বা কথা রাখো, লোভী কোথাকার। তুমি একজন গরিব ভিখিরির শেয়ারটা খেয়ে নিতে চাইছো, বুঝেছো সেটা? পিকোর এই কথাটা আমার মাথায় ঠং করে বুদ্ধির হাঁড়িতে একটা ঘা দিলে। তুমি তো কিনেই খেতে পারো মা, তুমি কেন আরেকটা ভিখিরির খাবার কেড়ে খাবে? এই কথাটা খুবই সত্যি। আমি তো মজা করবার জন্য খেতে বসেছিলুম, অন্যের ভাগ কেড়ে খাচ্ছি সেটা খেয়াল হয়নি। কত জ্ঞানী গুণী লক্ষ্মী মেয়ে আমার, সেটা ভাগ্যিস খেয়াল করিয়ে দিলে, নইলে তো। হাঁটু টাটু ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে দেখি অন্য প্রান্তে আমার দেখা দেখি রঞ্জনও বসে গেছে। পিকো চোখ রাঙাতে উঠে পড়ল। ওহ, পারি না বাবা এদের নিয়ে, যেমন দিদি তেমন ভাই বলে গজগজ করতে করতে পিকো শক্ত করে আমার কবজি পাকড়ে নিয়ে চলল। সেতু পেরিয়েই দেখি কল্যাণী দালাল ছুটে এলো কাছে। হ্যাঁ, হয়ে গেছে তার মাতৃতর্পণ। তার বাবা তৃপ্ত, তৃপ্তান্তু সর্বদেবতা। বন্ধুরা, নবম পর্ব এখানেই শেষ করছি। নবম পর্বের প্রশ্ন, যে বাঙালি ভদ্রমহিলার বাণিজ্য প্রয়াস লেখিকার ভালো লেগেছিল তার নাম কি? কলকাতায় গরম একটু কমেছে বন্ধুরা, তাই আশা করছি এবার থেকে আরও নিয়মিত গল্প পাঠ করতে পারবো। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং গল্প পাঠের এই চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।